আচ্ছা, বায়োলজি লাস্ট আমরা পড়ছিলাম যে শ্বসন শ্বাস প্রশ্বাস কৌশল টৌশল এগুলো আমরা দেখছিলাম যে কিভাবে তোমার নিঃশ্বাস নাও বা নিঃশ্বাস ত্যাগ করো বা কিভাবে ওইটা ওইটা আমরা দেখছিলাম। ঠিক আছে, তো আমরা দেখছিলাম যে ওইটা লাস্ট পর্যন্ত অ্যালভিওলাইতে আসে। অ্যালভিওলাইতে যখন আসে, তারপর অ্যালভিওলাইতে আসার পর সেটা তারপর রক্তে প্রবেশ করে। ফুসফুসের অ্যালভিওলাইতে যখন তোমার গ্যাসগুলো আসে, সেই অ্যালভিওলাই থেকে তোমার তারপর কোথায় প্রবেশ করে? রক্তে প্রবেশ করে। এখন রক্তে তো প্রবেশ করলেই এই গ্যাসীয় বা অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হইতে পারবে না। তোমার কি হইতে হবে? অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড যেটা আছে সেটাকে আগে রক্তের সাথে মিশতে হবে। মিশার পর সেটার সাথে সাথে তারপর প্রবাহিত হইতে হবে। তোমার এটা এরকম যে তুমি যদি এটার এক্সাম্পল চাও, যেমন তোমার পুকুরে যদি তুমি পানির নিচে যে যদি তুমি অক্সিজেন ছেড়ে দাও, সেটা কিন্তু বুদবুদ আকারে উপরে চলে আসবে। সেটা কিন্তু পানির সাথে মিশে না সহজে। ঠিক আছে, এরকমই আর কি, তুমি অক্সিজেন রক্তে দিয়ে দিলেই তো হবে না, অক্সিজেনটা রক্তে কি করতে হবে? রক্তে পরিবাহিত হইতে হবে, রক্তের সাথে মিশতে হবে। ঠিক আছে, তো আমি এখানে দেখো একটা করছি আমি, একটা এই যে একটা দিছি। যখন তুমি শ্বাস গ্রহণ করো, আমি প্রথমে অক্সিজেন পরিবহনটা দেখাবো। আমাদের দুইটা জিনিস পরিবাহিত হবে, গ্যাসীয় পরিবহন, এই জিনিসটাকে আমরা বলবো গ্যাসীয় পরিবহন। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো গ্যাসীয় পরিবহন, এখান থেকে কোশ্চেন আসবেই। ঠিক আছে, তো এই যে গ্যাসীয় পরিবহনে আমাদের প্রথমে আমরা দেখবো অক্সিজেন পরিবহন, পরে দেখবো আমরা কার্বন ডাই অক্সাইড পরিবহন। ঠিক আছে, অক্সিজেনটা প্রথমে কি, তুমি যখন শ্বাস গ্রহণ করো তখন অক্সিজেনটা তোমার দেহের ভিতরে প্রবেশ করে। তোমার দেহের ভিতরে প্রবেশ করার পর সেটা অ্যালভিওলাইতে আসে। অ্যালভিওলাইতে কিভাবে আসে আমরা এটা লাস্ট ক্লাসে দেখছিলাম। তো অ্যালভিওলাইতে আসার পর ওই অ্যালভিওলাই থেকে কোথায় যাবে? রক্তে যাবে। তো এই রক্তে গেল এবং রক্তের সাথে তারপর মিশে যাবে। তো রক্তের সাথে মিশবে, এটা দুই প্রক্রিয়াতে হয়। অক্সিজেন রক্তের সাথে যে মিশবে সেটা দুই প্রক্রিয়াতে হয়, একটা হলো ভৌত দ্রবণ রূপে, মানে একেবারে দ্রবীভূত হয়ে যায়, আর একটা হলো তোমার রাসায়নিক যৌগ রূপে। তো এই যে আমরা ভৌত দ্রবণ রূপে প্রথমে দেখবো, আগে কিভাবে এটা যায় সেটা দেখি। যখন তুমি নিঃশ্বাস গ্রহণ করো, মানে তুমি যখন শ্বাসটা নাও বা অক্সিজেনটা ভিতরে প্রবেশ করো, তখন তোমার অ্যালভিওলাইতে গ্যাসের চাপটা থাকে 107 মিলিমিটার পারদ চাপ। 107 পারদ চাপ থাকে। ঠিক আছে, আর কৌশিক জালিকা যেখানে তোমার অক্সিজেনটা যাবে মানে রক্তে যাবে, কৌশিক জালিকাতে হলো রক্ত, আর অ্যালভিওলাইতে হলো তোমার হলো থলির মতো। তো কি হবে? অ্যালভিওলাই থেকে কৌশিক জালিকাতে যাবে, তো কৌশিক জালিকাতে গ্যাসের চাপটা থাকে মোটামুটি 40 পারদ চাপ। আমরা জানি এখন একটা কি প্রক্রিয়া হবে? ব্যাপন প্রক্রিয়া হবে। ব্যাপন প্রক্রিয়া কি হয়? উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে গ্যাসটা পরিবহন করে। তাহলে উচ্চচাপ কোথায় আছে? অ্যালভিওলাইতে। আর নিম্নচাপটা কোথায় আছে? কৌশিক জালিকাতে। তখন অ্যালভিওলাই থেকে অক্সিজেনটা কোথায় যাবে? কৌশিক জালিকাতে যাবে, মানে রক্তে প্রবেশ করবে। তো কতক্ষণ যাবে? যতক্ষণ না পর্যন্ত কৌশিক জালিকার আহ পারদচাপটা কত হয়? 100 মিলিমিটার এসজি মানে পারদচাপ হয়, ততক্ষণ পর্যন্ত অ্যালভিওলাই থেকে অক্সিজেনটা কোথায় যাবে? কৌশিক জালিকায় যাবে। কৌশিক জালিকায় গেলে সে কি পাইলো? রক্ত পাইলো। তো রক্ত পাওয়ার পর সে কি রক্তের সাথে মিশবে। ওই রক্তের সাথে দুইটা উপায় মিশে, একটা হলো ভৌত দ্রবণ রূপে, একেবারে ধরো ধরো তোমার চিনি পানিতে দিলে যেভাবে গুলে যায় বা মিশে যায়, সেভাবে মিশে যাবে, ওইটাকে আমরা বলি ভৌত দ্রবণ রূপে মিশে যাওয়া। মানে তোমার ধরো এটাতে মোটামুটি ধরো তুমি 100 মিলিলিটার রক্তে মাত্র ধরো 0.2 মিলিলিটার অক্সিজেন দ্রবণ ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়, মানে খুবই কম পরিমাণে, এই যে এখানে পরিমাণটা দেওয়া আছে, 100 মিলিমিটার রক্তে 0.2 মিলিমিটার অক্সিজেন ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়। মানে খুব কম, আহ কমটা হলে তোমার ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়। আর এই দ্রবীভূত অংশটাই তোমার কি ওই চাপটা সৃষ্টি করে, 100 মিলিমিটার পারদ চাপ পর্যন্ত যায়, তো ওইটা সৃষ্টি করে। তোমার এই ভৌত দ্রবণ রূপে মাত্র তোমার কতটুকু? 0.2 মিলিলিটার তোমার কি দ্রবীভূত হয়। ঠিক আছে, আচ্ছা। তো আর বাকিটা হলো কি রাসায়নিক যৌগ রূপে। রাসায়নিক যৌগ রূপে আসলে কি, যখন তোমার আহ রক্তে আসলো কার্বন ডাই অক্সিজেনটা রক্তে আসলো, রক্তে আসলো কি তারপর কি পাইলো? রক্তের বিভিন্ন ধরনের কণিকা আছে। তো কণিকার মধ্যে রেড ব্লাড সেল মানে লোহিত রক্তকণিকা। আমরা জানি লোহিত রক্তকণিকার মধ্যে কি আছে? হিমোগ্লোবিন আছে। হিমোগ্লোবিনটাকে আমরা কি বলি? হিমোগ্লোবিনের চারটা অণু সবসময়, চারটা পরমাণু সবসময় একসাথে থেকে একটা হিমোগ্লোবিন গঠন করে। এই যে দেখো Hb4 হিমোগ্লোবিন। তো অক্সিজেনটা কি করে? ওই হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে। এই যে দেখো, এই যে হিমোগ্লোবিন আর অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করলো? অক্সি হিমোগ্লোবিন গঠন করে। তাহলে দেখো অক্সিজেনটা হিমোগ্লোবিনের সাথে মিশে গেল। হিমোগ্লোবিনের সাথে মিশে যাওয়া মানে কি? লোহিত রক্তকণিকার সাথে মিশে যাওয়া। আর লোহিত রক্তকণিকার সাথে মিশে যাওয়া মানে কি? রক্তের সাথে মিশে যাওয়া। তাহলে কি একটা প্রসেস হলো কি অক্সিজেনটা ভৌত দ্রবণ রূপে কি রক্তের সাথে মিশে যাবে, একদম দ্রবীভূত যেভাবে হয় সেভাবে মিশে যাবে। অথবা
তোমার রাসায়নিক যৌগরূপেও সে মিশতে পারে। তখন কি করে, হিমোগ্লোবিনের সাথে মিশে সে অক্সি হিমোগ্লোবিন গঠন করে। এটা হলো হিমোগ্লোবিনের একটা তোমার মানে হিমোগ্লোবিনের একটা কাজ। ঠিক আছে? তো আমরা হিমোগ্লোবিনের কাজ দেখলাম। এই ২ টা উপায়ে আমাদের অক্সিজেন দ্রবীভূত হয়। একটা হলো ভৌত দ্রবণ রূপে, আর একটা হলো রাসায়নিক যৌগ রূপে। এটাই হলো অক্সিজেনের পরিবহন। অক্সিজেনের পরিবহনে আর কিছু নাই। মানে অক্সিজেনটা এভাবেই পরিবাহিত হয়। হয় ভৌত দ্রবণ রূপে, নাহলে রাসায়নিক যৌগ রূপে। আচ্ছা। এবার কার্বন ডাই অক্সাইড পরিবহন। ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড পরিবহনটা কিভাবে হয়? মানে তোমার এখন তো কার্বন ডাই অক্সাইড কি তোমার কার্বন ডাই অক্সাইডটা কিভাবে হয় সেটা আগে বলি। আমরা যখন নিঃশ্বাস গ্রহণ করি তখন কি অক্সিজেনটা অ্যালভিওলাইতে আসে। মানে অক্সিজেনের উৎস হলো এটা। কার্বন ডাই অক্সাইডের উৎস কি? আমরা জানি অক্সিজেন তোমার দেহের ভিতরে প্রবেশ করলো, কোষিক জালিকাতে আসলো। কোষিক জালিকাতে আইসা রক্তের সাথে মিশলো। ২ টা প্রক্রিয়া, একটা ভৌত দ্রবণ রূপে আর একটা রাসায়নিক যৌগ রূপে। তোমার রক্তের সাথে অক্সিজেনটা যাবে। তো রক্তের সাথে অক্সিজেনটা যাবে, তারপর যায় কি দেহের বিভিন্ন কাজগুলা কি সম্পন্ন করবে। দেহের বিভিন্ন কাজগুলো সম্পন্ন করবে। তো বিভিন্ন কাজগুলো সম্পন্ন করা মানে কি শক্তি উৎপন্ন করবে। এখন কি উপায়ে সে শক্তি উৎপন্ন করবে? অক্সিজেনটা তোমার দেহের ভিতরে যায় কি জারণ প্রক্রিয়া ঘটাবে। ঠিক আছে? জারণ প্রক্রিয়াটা ঘটাবে তোমার অক্সিজেনটা দেহের ভিতরে যেয়ে। তো জারণ প্রক্রিয়াটা যখন ঘটাবে, মানে জারণ প্রক্রিয়াটা যখন ঘটাবে, খেয়াল করো, যখন তোমার জারণ প্রক্রিয়াটা ঘটাবে, ওই জারণের কারণে তোমার কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হবে। তো এই কার্বন ডাই অক্সাইড দেহের জন্য ক্ষতিকর। তো তোমার কি করতে হবে? ওই যে দেহ কোষে বিভিন্ন জায়গায় যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে, সেই কার্বন ডাই অক্সাইডটা তোমার কি দেহ থেকে বাইরে বের করে দিতে হবে। তো দেহ কোষ থেকে কি রক্তের মাধ্যমে সেটাকে কিসে আনতে হবে? ফুসফুসে আনতে হবে। তারপর ফুসফুস থেকে আমরা নিঃশ্বাস ত্যাগ করে দিতে পারবো। তাইলে আগে তো কোষ থেকে তোমার কিসে ফুসফুসে আনতে হবে। এই কোষ থেকে ফুসফুসে আনার কাজটা করে কে? রক্ত। তাইলে যদি রক্ত দিয়ে আনতে হয়, তাহলে কার্বন ডাই অক্সাইডটাকে আগে কি রক্তের সাথে মিশতে হবে, তারপর হলো রক্ত দিয়ে তারপর পরিবাহিত হয়ে তোমার কোথায় আসতে হবে? ফুসফুসে আসতে হবে। ঠিক আছে? ফুসফুসে আসতে হবে। তো এই যে রক্তের সাথে তাকে মিশতে হবে, তো কার্বন ডাই অক্সাইডটা রক্তে পরিবাহিত হওয়ার জন্য রক্তের সাথে আগে মিশতে হবে। তো কয়েকটা প্রসেসে তোমার কার্বন ডাই অক্সাইডটা কি রক্তের সাথে মিশে। আমি একটা একটা করে প্রসেস বলি। তো প্রথম প্রসেসটা হলো তোমার কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড ভৌত দ্রবণ রূপে, যেটা সেটা হলো কি তোমার রক্তের মধ্যে ২ টা অংশ থাকে। একটা হলো কি আহ কণিকা, রক্ত কণিকা, আরেকটা হলো প্লাজমা। ওকে। এই রক্তের মধ্যে ২ টা কণিকাই তোমার এই যে গ্যাসীয় পরিবহনে অংশ নেয়। রক্ত কণিকার মধ্যে লোহিত রক্ত কণিকাটা অংশ নেয়, আর প্লাজমা অংশ নেয়। তাইলে গ্যাসীয় পরিবহনের জন্য ২ টা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হলো লোহিত রক্ত কণিকা, একটা হলো প্লাজমা। তো প্লাজমা কিছু পরিবহন করবে, আর লোহিত রক্ত কণিকা কিছু পরিবহন করবে। ভৌত দ্রবণ রূপে যে জিনিসটা, সেই জিনিসটা আসলে হয় প্লাজমা। অক্সিজেনের মধ্যে যে ভৌত দ্রবণ রূপে ছিল, সেটাও প্লাজমার মধ্যে হইছে। তো কিভাবে হয়? আমরা জানি প্লাজমার মধ্যে পানি থাকে, H2O থাকে। সেই প্লাজমার পানির সাথে, আমি এখানে বোঝা যাচ্ছে না, আমি এখানে লিখছি, এটা দেখো। প্লাজমার মধ্যে যে পানি থাকে, এই যে ভৌত দ্রবণ রূপে প্রথমটা, প্লাজমার মধ্যে যে পানি থাকে, সেই পানির সাথে কার্বন ডাই অক্সাইড মিলে কার্বনিক অ্যাসিড গঠন করে। এখানে একটা এনজাইম কাজ করে, কার্বন অ্যানহাইড্রেস এনজাইম কাজ করে, কার্বনিক অ্যাসিড গঠন করে ফেললো। তাইলে কি প্লাজমার সাথে মিশে গেল, তারপর সেটা পরিবাহিত হইলো। তাহলে ভৌত দ্রবণ রূপের কৌশলটা কি? কার্বন ডাই অক্সাইডটা কিসে প্লাজমার পানির সাথে মিলে কি উৎপন্ন করে? কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। এইভাবে তোমার কি হয়, তোমার নরমালি এভাবে পরিবাহিত হয়। এভাবে কত পার্সেন্ট পরিবাহিত হয়? মোটামুটি 5% কার্বন ডাই অক্সাইডের মতো এই প্লাজমা বা ভৌত দ্রবণ রূপে কি হয়? পরিবাহিত হয়। ঠিক আছে? এই যে আমরা এখান থেকে দেখলাম পরিবাহিত হয়। আচ্ছা, তারপরে হলো সেকেন্ড যে স্টেপটা সেটা কিসের রূপে? তোমার প্রোটিন রূপে, মানে এখানে যে কার্বোমিনো যৌগ রূপে সেটা তোমার কি করে, তোমার পরিবাহিত হয়। তো দেহকোষ থেকে কার্বন ডাই অক্সাইড আসলো, রক্তের মধ্যে আসলো। রক্তে আসলে ২ টা অংশ পাইলো। একটা হলো প্লাজমা, আর একটা হলো লোহিত রক্ত কণিকা। প্লাজমার মধ্যে কিছু প্রোটিন থাকে, লোহিত রক্ত কণিকার মধ্যে কিছু প্রোটিন থাকে। তো লোহিত রক্ত কণিকার হিমোগ্লোবিনের মধ্যে কিছু প্রোটিন থাকে, যেটাকে আমরা কি বলি? গ্লোবিন প্রোটিন বলি। গ্লোবিন প্রোটিনের সাথে, গ্লোবিন প্রোটিনের প্রোটিন অংশের সাথে, মানে প্রোটিন অংশের অ্যামিনো গ্রুপ আছে। আমরা জানি প্রোটিনের, তোমরা দেখছো সংকেত দেখছো, ওই প্রোটিনের একটা অংশ আছে যেটাকে আমরা বলি অ্যামিনো অংশ। ওই অ্যামিনো অংশের সাথে কার্বন ডাই অক্সাইডটা মিলে যায়। তো প্রথমে আমরা কি পড়তেছি, লোহিত রক্তকণিকার সাথে কার্বন ডাই অক্সাইডটা কিভাবে মিলে। তো লোহিত রক্তকণিকার সাথে কার্বন ডাই অক্সাইডটা কিভাবে মিলে? লোহিত রক্তকণিকার যে হিমোগ্লোবিন আছে, সেই হিমোগ্লোবিনের একটা প্রোটিন আছে, তাকে গ্লোবিন প্রোটিন বলে। ওই গ্লোবিন প্রোটিনের অ্যামিনো গ্রুপের সাথে কার্বন ডাই অক্সাইডটা মিলে যায়। তো আমরা বিক্রিয়াটা দেখাই। এই যে দেখো বিক্রিয়াটা,
এই যে দেখো যেখানে যে আমরা বিক্রিয়াটা আমরা এই যে দেখো প্রথমটা, তো কি করলে যে দেখো এই যে লোহিত রক্তকণিকা রক্তে আসলো, লোহিত রক্তকণিকা আসলো হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিন, এই যে এটা হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিন। এই গ্লোবিনের প্রোটিন দেখো অ্যামিনো অংশ মানে কি, এই যে NH2 অংশ, এই NH2 অংশের সাথে কার্বন ডাই অক্সাইডটা মিলে যাবে। দেখো দেখো NH2 এর একটা হাইড্রোজেন দেখো আলাদা হয়ে গেল, আরেকটা হাইড্রোজেনের সাথে এই কার্বন আর দুইটা অক্সিজেন মিলে কি COOH গ্রুপ গঠন করলো, যেটাকে আমরা বলি কার্বমিনো যৌগ বলি, এটাকে আমরা কার্বমিনো যৌগ বলি। এই যে যে যৌগটা উৎপন্ন করলো সেটা কার্বমিনো যৌগ উৎপন্ন করে। ওকে, এটা গেল। এই যেটাকে আবার কি লেখা যায় দেখো, HBN, তারপরে যে হাইড্রোজেনটা লিখলাম, তারপর কি COOH, এটাকে আমরা বলি কার্বমিনো প্রোটিন বলি, এটাকে কার্বমিনো প্রোটিন। তাহলে দেখো কার্বন ডাই অক্সাইডটা কি প্রোটিনের সাথে মিশে গেল এবং পরিবাহিত হলো, এটা হলো হিমোগ্লোবিন প্রোটিনের সাথে। আচ্ছা, আরেকটা আছে, সেটা হলো কি, তারপর কি লোহিত রক্তকণিকার সাথে তো মিশলো, তারপরে মিশবে কার সাথে, প্লাজমার সাথে। প্লাজমার মধ্যে এক ধরনের প্রোটিন থাকে, তাকে প্লাজমা প্রোটিন বলে, এই যে PrNH2, এটাকে প্লাজমা প্রোটিন বলে। এই প্লাজমা প্রোটিনের অ্যামিনো গ্রুপ মানে কি NH2 গ্রুপের সাথে এই যে তোমার কার্বন ডাই অক্সাইডটা মিলে যাবে, তাহলে ওইটার মধ্যে যৌগ উৎপন্ন করবে PrNH, আর একটা হাইড্রোজেনের সাথে কি এই কার্বন আর দুইটা অক্সিজেন মিলে কি COOH উৎপন্ন করছে, এটাকেও কার্বমিনো প্রোটিন বলে। তাহলে কি, তাহলে আমাদের কার্বমিনো যৌগ রূপে আমরা একটু কনক্লুশন দেই, কার্বমিনো যৌগ রূপে কিভাবে প্রবাহিত হয়। কার্বন ডাই অক্সাইডটা রক্তে আসে, রক্তে এসে দুইটা পার্ট পায়, একটা লোহিত রক্তকণিকা আর একটা হলো প্লাজমা। প্রথমে লোহিত রক্তকণিকায় যায়, লোহিত রক্তকণিকায় গেলে কি পায়, হিমোগ্লোবিন প্রোটিন পায়। সেই গ্লোবিন প্রোটিনের তোমার অ্যামিনো গ্রুপের সাথে মিলে সে কার্বোমিনো প্রোটিন গঠন করে, তাইলে কি মিশে গেল, জিনিসটা মিশে গেল। আচ্ছা, আরেকটা হয়, বাকি কার্বন ডাই অক্সাইড কার কাছে যায়, প্লাজমা প্রোটিনের কাছে যায়, প্লাজমা প্রোটিনের অ্যামিনো গ্রুপের সাথে কি কার্বোমিনো প্রোটিন গঠন করে এবং দ্রবীভূত হয়ে যায়। এখন কতটুকু লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন প্রোটিনের কাছে যায় আর কতটুকু প্লাজমা প্রোটিনের কাছে যায়, এটা হলো 3 ভাগ কার্বন ডাই অক্সাইড যদি আসে, 2 ভাগ যায় হিমোগ্লোবিনের কাছে আর 1 ভাগ যায় প্লাজমা প্রোটিনের কাছে। ঠিক আছে, এটা তাহলে মোটামুটি মোট কার্বন ডাই অক্সাইডের 27% এই রকম মানে কার্বোমিনো প্রোটিন আকারে পরিবাহিত হয়, মোটামুটি 27%। 5% কি ছিল, ভৌত দ্রবণ রূপে, আর 27% কি কার্বোমিনো প্রোটিন রূপে। ওকে, এভাবে আমরা এই যে বিক্রিয়াগুলো দেখাবো, তোমরা বই থেকে পড়বা, এভাবে তোমার দ্রবীভূত হয়। তাহলে 5% আর 27% মোটামুটি 72% কার্বন ডাই অক্সাইড এই দুইটা রূপে পরিবাহিত হইলো। মানে এখানে পার্সেন্টেজ গুলো একদম একটা মানে একটা অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ দিয়েছে, সবগুলো যোগ করলে যে 100% হবে তাও না। তার মানে যে আরেকটাও প্রসেস আছে, মানে 3টা প্রসেসে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়। তো দেখো আমরা 3টা প্রসেস দেখাই। আরেকটা প্রসেস হলো বাইকার্বনেট রূপে। ঠিক আছে, বাইকার্বনেট রূপে। তো বাইকার্বনেট রূপে আমরা একটা ইয়াতে দেখাবো, বাইকার্বনেট রূপে আমরা কিভাবে বাইকার্বনেট যৌগ রূপে পরিবাহিত হয় সেটা একটু আমরা দেখাবো। দেখো, বাইকার্বনেট যৌগ রূপে তোমার যখন টিস্যু রস থেকে আমার দেহকোষ থেকে যখন কার্বন ডাই অক্সাইড আসে, ঠিক আছে, দেহকোষ থেকে ধরো কার্বন ডাই অক্সাইড আসলো, কার্বন ডাই অক্সাইডটা আসলো, তারপর কি কার্বন ডাই অক্সাইডটা তোমার প্রথমে কি রক্তে আসলো, কার্বন ডাই অক্সাইডটা মানে বাইকার্বনেট রূপে কিভাবে পরিবাহিত হয় সেটা বলতেছি, আগের গুলো তো আগে বলছি, ওইভাবে হবে না, ওইটা আগেরটা, এখন নতুনটা দেখো। যখন কার্বন ডাই অক্সাইডটা তোমার রক্তে আসলো, রক্তে এসে কি পাইলো, প্রথমে পায় প্লাজমা। ঠিক আছে, সে প্লাজমাতে গেল, প্লাজমা থেকে পরবর্তীতে কোথায় চলে গেল, লোহিত রক্তকণিকায় চলে গেল। কার্বন ডাই অক্সাইডটা প্লাজমায় এসে সাথে সাথে কোথায় চলে গেল, লোহিত রক্তকণিকায় চলে গেল। আচ্ছা, লোহিত রক্তকণিকার পানিতে পানি আছে, সব জায়গায় পানি আছে, লোহিত রক্তকণিকায় যে পানি আছে সেই পানির সাথে মিলে সে কি উৎপন্ন করলো, কার্বনিক অ্যাসিড গঠন করলো। ঠিক আছে, এনজাইমটা কি আগের মতোই কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম। তো কার্বনিক অ্যাসিড গঠন করলো, কার্বনিক অ্যাসিডটা দুইটা আয়নে ভাগ হয়ে গেল, দুইটা আয়নে ভাগ হয়ে গেল, একটা কি H প্লাস এবং HCO3 মাইনাস, H প্লাস এবং HCO3 মাইনাস। ওকে, এই দুইটা জিনিস কোথায় উৎপন্ন হলো, লোহিত রক্তকণিকায় উৎপন্ন হলো। আমরা এখনো প্লাজমায় যাইনি, প্লাজমা থেকে কিন্তু কার্বন ডাই অক্সাইডটা স্লিপ কাইটা লোহিত রক্তকণিকায় আইসা পড়ছে, লোহিত রক্তকণিকায় আইসা পানির সাথে মিশে সে কি উৎপন্ন করছে, কার্বনিক অ্যাসিড গঠন করছে। ওই কার্বনিক অ্যাসিডের দুইটা আয়ন আছে, একটা H প্লাস আর একটা HCO3 মাইনাস। ওকে, লোহিত রক্তকণিকায় পটাশিয়াম আছে আর প্লাজমাতে থাকে সোডিয়াম। তো এই যে HCO3 মাইনাস, এটা কি পটাশিয়ামের সাথে মিশে কি উৎপন্ন করবে, পটাশিয়াম বাইকার্বনেট উৎপন্ন করবে। এটা হলো লোহিত রক্তকণিকায়, এই জিনিসটা পুরোটাই লোহিত রক্তকণিকায় হইলো, জিনিসটা ব্যাপারটা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তারপর কি হয়, যখন পটাশিয়াম বাইকার্বনেটটা গঠন করে ফেলে, তখন
এই যে HCO3 মাইনাসটা পটাশিয়ামের সাথে মিলে কি উৎপন্ন করলো? পটাশিয়াম বাইকার্বনেট উৎপন্ন করলো। আর H প্লাসটা চলে যায় হিমোগ্লোবিনের সাথে মিশে ওই হিমোগ্লোবিন যৌগ উৎপন্ন করে। H প্লাসটা হিমোগ্লোবিনের কাছে চলে যায়। আর HCO3 মাইনাসটা কার কাছে চলে যায়? পটাশিয়ামের সাথে মিশে পটাশিয়াম বাইকার্বনেট উৎপন্ন করে। ওকে। তারপর কি হয়? এখনো তো প্লাজমা যায়নি। তারপর কি হয়? লোহিত রক্তকণিকা থেকে এই HCO3 মাইনাসটা প্লাজমায় পরিবাহিত হয়। তো প্লাজমায় পরিবাহিত হওয়ার কারণে কি? সে প্লাজমার যে সোডিয়ামের সাথে কি উৎপন্ন করবে? সোডিয়াম বাইকার্বনেট উৎপন্ন করবে। ঠিক আছে। এখন যেটা কথা হলো, লোহিত রক্তকণিকা থেকে তো HCO3 মাইনাস চলে যাইতেছে প্লাজমার দিকে। যখনই প্লাজমার দিকে চলে যাবে, তখন তো পটাশিয়াম তার পার্টনারে হারাবে। পটাশিয়ামের পার্টনারটা কে ছিল? HCO3 মাইনাস। তো পটাশিয়াম তার পার্টনারটারে আস্তে আস্তে হারাতে থাকবে। তখন কি হয়ে যাবে? পটাশিয়ামটা কি মানে তার পার্টনার হারায় সে কি অন্য কোনো সঙ্গী খুঁজবে, অন্য কোনো কিছু খুঁজবে। তখন সেখানে ক্লোরাইডের আগমন ঘটে। তখন সেখানে কি আসার আগমন ঘটে? একটা ক্লোরাইডের আগমন ঘটে। তোমার ক্লোরাইডটা কোথা থেকে আসে? প্লাজমা থেকে আসে। প্লাজমা বলে কি যে আমি তোমাকে ক্লোরাইড দেই, তুমি আমাকে HCO3 মাইনাস দাও। তখন কি হয়? লোহিত রক্তকণিকা থেকে HCO3 মাইনাসটা প্লাজমাতে যায়, আর প্লাজমা থেকে ক্লোরাইডটা পটাশিয়ামকে সঙ্গ দেওয়ার জন্য কোথায় আসে? লোহিত রক্তকণিকায় আসে। সে পটাশিয়ামের সাথে মিশে পটাশিয়াম ক্লোরাইডটা গঠন করে। আচ্ছা, এভাবেই তোমার কি একটা থেকে আরেকটা পরিবাহিত হয়। তো আমি আবারও বলি কিভাবে হয়। তোমার হলো দেহকোষ বা টিস্যু রস থেকে কার্বন ডাই অক্সাইডটা যখন রক্তে আসে, রক্তে আইসা প্রথমে প্লাজমায় আসে। প্লাজমা থেকে স্লিপ কাইটা কোথায় চলে যায়? লোহিত রক্তকণিকায় চলে যায়। লোহিত রক্তকণিকায় যাওয়ার পর সে পানির সাথে মিশে কার্বনিক অ্যাসিড গঠন করে। এই জিনিসটা পুরোটাই লোহিত রক্তকণিকায় হইতেছে। তারপর কার্বনিক অ্যাসিডটা ভেঙে গিয়ে H প্লাস এবং HCO3 মাইনাস উৎপন্ন করে। H প্লাসটা কার কাছে চলে যায়? হিমোগ্লোবিনের কাছে চলে যায়। আর HCO3 মাইনাসটা লোহিত রক্তকণিকার পটাশিয়ামের সাথে মিলে পটাশিয়াম বাইকার্বনেট গঠন করে। এখন প্লাজমারও তো কিছু দরকার। তখন কি হয়? লোহিত রক্তকণিকা থেকে HCO3 মাইনাস প্লাজমাতে গমন করে। তো প্লাজমাতে গমন করে সে প্লাজমা সোডিয়ামের সাথে কি উৎপন্ন করে? সোডিয়াম বাইকার্বনেট উৎপন্ন করে। যার কারণে লোহিত রক্তকণিকায় HCO3 মাইনাসটা কমে যায়। যার কারণে পটাশিয়াম তার পার্টনারে হারায়। তো প্লাজমা এই HCO3 নেওয়ার বিনিময়ে লোহিত রক্তকণিকাকে কি দেয়? পটাশিয়াম দেয়, ক্লোরাইড দেয়। সেই ক্লোরাইডটা পটাশিয়ামের সাথে মিলে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। এভাবেই তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় কি হয়? প্রবাহিত হয়। এটা আমরা সামনে আরো চিত্রের সামনে দেখাবো। তাইলে আমরা দেখো গ্যাসীয় পরিবহন পড়লাম, অক্সিজেনের পরিবহন পড়লাম ভৌত দ্রবণ রূপে, রাসায়নিক যৌগ রূপে। আর বললাম কার্বন ডাই অক্সাইড তিনটা প্রসেসে বললাম, ভৌত দ্রবণ রূপে, কার্বোমিনো প্রোটিন রূপে, আর হলো কি বাইকার্বনেট যৌগ রূপে। যেটা হলো বাইকার্বনেট যৌগ রূপে, এই প্রসেসটার নামটা হলো কি? বাইকার্বনেট যৌগ রূপে। ঠিক আছে। তো এগুলো তোমরা একটু দেখবা, এগুলো একটু পড়বে। একটা তোমাদের আকারে আছে গ্যাসীয় পরিবহন, এটা খুব ইম্পর্টেন্ট। তোমাকে হয়তো কার্বন ডাই অক্সাইডের যে কোনো একটা পরিবহন ব্যাখ্যা করতে বলতে পারে। তারপর তোমাকে বলতে পারে যে তুমি কার্বন ডাই অক্সাইডের ইয়াটা পড়ো, আহ, দ্রবণটা দেখো, অথবা অক্সিজেনের পরিবহনটা দেখো যে কিভাবে পরিবাহিত হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, কার সাথে কি বিক্রিয়া করে, কার সাথে কিভাবে হয়, প্রসেসটা বলো। তো তোমরা বাংলা পড়ো, লেখাগুলো ভালো করে পড়বা। সেখানে কিভাবে কিভাবে বলছে এগুলো একটু দেখবা। ঠিক আছে। তো আমরা এবার দেখবো হলো শ্বাসরঞ্জকের ভূমিকা। এখানে এটা আমরা নেক্সট আমাদের যে লেকচার দেখো, এই যে শ্বসনে শ্বাসরঞ্জকের ভূমিকা। শ্বসনে শ্বাসরঞ্জকের ভূমিকা বলতে আমরা বুঝি শ্বাসরঞ্জক কোনটা? রঞ্জক বলতে আমরা বুঝি লাল বা হিমোগ্লোবিন হচ্ছে, ধরো লোহিত রক্তকণিকাকে আমরা রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা যেটা বলি। আহ লোহিত রক্তকণিকা লাল কেন? লাল হলো হিমোগ্লোবিন নামক প্রোটিন ধর্মী ভারী পদার্থ থাকার কারণে। ঠিক আছে। এই হিমোগ্লোবিনের বর্ণটা হচ্ছে লাল, এজন্যই আমরা রক্ত লাল দেখায়। ঠিক আছে। হিমোগ্লোবিনের শ্বসনে অক্সিজেন পরিবহনে প্রধান ভূমিকা পালন করে। দেখো, আমরা কিন্তু অক্সিজেন যখন পরিবহন করছিলাম, তখন রাসায়নিক যৌগরূপে যে পরিবহনটা ছিল সেটা কিন্তু হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনটা মিশছিল। তাহলে অক্সিজেন পরিবহনে হিমোগ্লোবিনটা প্রধান ভূমিকা পালন করে। এখন তুমি যদি বলো যে হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? অক্সিজেন পরিবহন। সে কিন্তু কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। কার্বন ডাই অক্সাইড কিন্তু পুরোটাই হিমোগ্লোবিনের সাহায্যে পরিবাহিত হয় না, সেখানে কিন্তু প্লাজমার সাথেও সাহায্যে পরিবাহিত হয়। তাহলে হিমোগ্লোবিনের প্রধান কাজ হলো কি? অক্সিজেন পরিবহন করা, আর কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড সে পরিবহন করে। ঠিক আছে। চারটি একক নিয়ে হিমোগ্লোবিন একটি গোল অণু। ওই যে আমরা দেখছিলাম HB4 লেখা হয় সবসময়, চারটি একক নিয়ে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের দুইটা অংশ, একটা হলো গ্লোবিন। গ্লোবিন মানে হলো প্রোটিন, আর হিম মানে হলো লৌহ গঠিত যৌগ। ঠিক আছে। এখানে আরো কিছু অনুপাত দেওয়া আছে, অনুপাতগুলো দেখবা। তো এখানে যে একটু আগে যে কথাগুলো বলছি সেই কথাগুলাই। আহ ঠিক আছে। তো এই যে তোমার যখন তোমার ব্যাপন প্রক্রিয়ায় অ্যালভিওলাই থেকে
অক্সিজেনটা রক্তে আসে তখন কি হিমোগ্লোবিনের সাথে অক্সি হিমোগ্লোবিন গঠন করে। আহ, যদি তোমার ধরো অক্সি হিমোগ্লোবিন কতটুকু গঠিত হবে এটা একটু বলি। যেমন তুমি ধরো অক্সিজেন যখন রক্তে আসবে তখন সে চেষ্টা করবে ভৌত দ্রবণ রূপে রক্তের সাথে মিশে যাওয়ার। যদি ভৌত দ্রবণ রূপে যদি কম পরিমাণ মিশে, তাহলে বাকিটুকু কোথার সাথে হিমোগ্লোবিনের সাথে মিশে অক্সি হিমোগ্লোবিন গঠন করবে। যদি ভৌত দ্রবণ রূপে কম হয় তাহলে কি অক্সি হিমোগ্লোবিনের পরিমাণটা বেশি হয় তখন। আর যদি ভৌত দ্রবণ রূপে বেশি দ্রবীভূত হয়ে যায় তখন কম অক্সি হিমোগ্লোবিনটা গঠন করে আর কি। তো এইটাই আর কি, অক্সি হিমোগ্লোবিনটা কতটুকু গঠিত হবে সেটা আসলে ডিপেন্ড করে কি কতটুকু ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হইতেছে এটার উপর আর কি। তাহলে এখানে মানে প্রধান কাজটা রঞ্জকের ভূমিকা, হিমোগ্লোবিনের ভূমিকাটা এখানে বলা হয়েছে যে অক্সিজেনটা পরিবহন করে কিভাবে ওইটাই বলা হয়েছে এখানে। আচ্ছা, হিমোগ্লোবিনের আরো ভূমিকা আছে যে কার্বন ডাই অক্সাইডটা সে কিভাবে পরিবহন করে। তো এই যে কার্বন ডাই অক্সাইড পরিবহনটা যে এখানে আমি দেখাবো, এই যে কার্বন ডাই অক্সাইড পরিবহনটা আমি বলছিলাম সেখানে কি করে। কার্বন ডাই অক্সাইডের পরিবহন কয়েক ধরনের আছে। যেটা বলি কার্বন ডাই অক্সাইডের পরিবহনটা আমি আগে কার্বমিনো প্রোটিনেরটা বলি, যে একটু আগে বললাম কি করে। কার্বন ডাই অক্সাইডটা যখন আসে তখন লোহিত রক্তকণিকায় গিয়ে কি হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিনের সাথে কি গ্লোবিন প্রোটিনের অ্যামিনো গ্রুপের সাথে সে কি উৎপন্ন করে, কার্বোমিনো প্রোটিন গঠন করে। ওইভাবে কি দ্রব্য কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়। আবার যখন তোমার কার্বন ডাইঅক্সাইডটা মানে তোমার ওই যে বাইকার্বনেট যৌগরূপে যখন প্রবাহিত হয় তখন কি হয়েছিল, কার্বন ডাইঅক্সাইডটা কি লোহিত রক্তকণিকার পানির সাথে মিশে কি উৎপন্ন করেছিল, বাইকার্বনেট যৌগ কার্বনিক অ্যাসিড উৎপন্ন করছিল। সেই কার্বনিক অ্যাসিড দুইটা আয়ন রূপে ভাগ হয়েছিল, একটা হলো H প্লাস আর একটা হলো কি HCO3 মাইনাস। HCO3 মাইনাস তো পটাশিয়ামের সাথে পটাশিয়াম বাইকার্বনেট, সোডিয়ামের সাথে সোডিয়াম বাইকার্বনেট গঠন করে। কিন্তু ওই যে H প্লাসটা কি নিয়ে যাওয়ার কাজটা করছিল কে, হিমোগ্লোবিন। তাহলে এখানেও হিমোগ্লোবিনের ভূমিকা আছে। তাহলে অক্সিজেন পরিবহনে হিমোগ্লোবিনের ভূমিকাটা কি, অক্সি হিমোগ্লোবিন গঠন করা। আর কার্বন ডাই অক্সাইড পরিবহনে হিমোগ্লোবিনের ভূমিকা ভূমিকা হলো দুইটা। একটা হলো তোমার কার্বোমিনো প্রোটিন গঠন করা, ওই যে তোমার যখন কার্বোমিনো যৌগরূপে যখন পরিবাহিত হয়েছিল। আর হইলো তোমার ওই যে বাইকার্বনেটের সময় H প্লাস কে নিয়ে যাওয়ার কাজটা করে কে, হিমোগ্লোবিন। তাহলে এই যে দুইটা দুইটা কাজ করে আমাদের হিমোগ্লোবিন, মেইনলি দুইটা কাজ করে। এই দুইটা মানে কার্বন ডাই অক্সাইডের সময় দুইটা কাজ করে আর অক্সিজেনের সময় একটা কাজ করে। এই যে ভূমিকাগুলো এখানে ব্যাখ্যা করা আছে তোমরা একটু পড়বা, এই জিনিসটা এখানে ইম্পর্টেন্ট, এই দুইটা জিনিস এখান থেকে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো আমরা আমাদের সমস্যা লক্ষণ প্রতিকার, শ্বাসনালীর সমস্যা লক্ষণ প্রতিকার। দুইটা শ্বাসনালী আছে, প্রথমে আমাদের যে নালীটা পাই সেটাকে আমরা ঊর্ধ্ব শ্বাসনালী, নিম্ন শ্বাসনালী বা ঊর্ধ্ব শ্বাসনালী বলি। যেমন তোমাদের শ্বাসনালীকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো নিম্ন শ্বাসনালী, একটা হলো ঊর্ধ্ব শ্বাসনালী। নিম্ন শ্বাসনালীটা কোন জায়গায়, নাক কান গলা এইসব জায়গায় হলো আমরা নিম্ন শ্বাসনালী পাই। আর ঊর্ধ্ব শ্বাসনালীটা হলো ভিতরের দিকে, যেমন তোমার ধরো ফুসফুস এই এই সাইডে হলো তোমার ঊর্ধ্ব শ্বাসনালীতে সংক্রমণ হিসেবে আমরা ইয়া করব। তো এখানে দুইটা রোগের আমরা ইয়া বলছি, দুইটা সমস্যা হয়, যেগুলা দুইটা সমস্যার কথা আমরা এখানে দেখতে পাই। একটা হলো সাইনোসাইটিস আর একটা হলো ওটিটিস মিডিয়া। আমরা এই দুইটা প্রবলেম একটু দেখবো। সাইনোসাইটিস খুবই কমন একটা প্রবলেম, ঠিক আছে, সাইনোসাইটিস খুবই কমন একটা প্রবলেম। তো আমরা একটা ছবি দেখি, ছবি দেখলে জিনিসটা ক্লিয়ার হবে, ঠিক আছে। সাইনোসাইটিস হলো এই যে তোমার সাইনোসাইটিস সাইনোসাইটিস যদি আমি বলতেছি দেখো তোমার সাইনোসাইটিস, সাইনোসাইটিসটা হলো এই যে আমি চিত্রের মাধ্যমে দেখাই, চিত্রের মাধ্যমে দেখালে আর ক্লিয়ার হবে। যে দেখো এই যে এখানে একজনের ছবি দিয়েছে, ঠিক আছে। সাইনোসাইটিসটা হলো তোমার এই যে মাথার খুলি, মানে পুরো মাথার খুলিতে যে মুখমণ্ডলীয় অংশে মানে সামনের দিকের অংশে মুখমণ্ডলীয় অংশ, এই নাসা গহ্বর, মানে যে তোমার এই যে আমরা নাসা গহ্বর নামে একটা গহ্বর পড়াইছিলাম না, প্রথমে আমরা নালী পাই তারপরে তো নাসা গহ্বর পাই। এই নাসা গহ্বরের দুই পাশে বায়ুপূর্ণ 4 জোড়া বিশেষ গহ্বর আছে। নাসা গহ্বরের পরপরই দুই পাশে 4 জোড়া, এই যে দেখো এই যে দুই পাশে, দুই পাশে 4 জোড়া, 4 জোড়া আমরা এখানে মোট মোট 8টা বিশেষ ধরনের গহ্বর পাওয়া যায় এই নাসা গহ্বরের দুই পাশে। নাসা গহ্বরের দুই পাশে 4 জোড়া মানে 8টা বিশেষ গহ্বর পাওয়া যায়, ওইটাকে সাইনাস বলে, ঠিক আছে, মানে গহ্বর। এই সাইনাসটা নর্মালি মানে নর্মাল কন্ডিশনে সেটা বায়ুপূর্ণ থাকে। তো বায়ুপূর্ণ থাকলে তো কোনো ঝামেলা নেই। যখনই এটা তোমার কি এই যে নাসা এই সাইনাসটা, যখনই সাইনাসটা তোমার কি হয় তরলপূর্ণ হয়ে যায় মানে তরলে ভইরা যায়, তখন কি
ওই তরলের মধ্যে কি থাকে? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি থাকতে পারে। ওই ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক সংক্রামিত হয় ওই সাইনাসের মিউকাস ঝিল্লিতে, মানে তোমার হলো ঝিল্লি যেটা আছে, মানে পর্দা যেটা আছে, সেই পর্দাতে কি করে? প্রদাহ সৃষ্টি করে। সেই কন্ডিশনটাকে আমরা বলি সাইনোসাইটিস বলি। তাহলে আবার বলতেছি, ওই নাসা গহ্বরের মধ্যে, নাসা গহ্বরের দুই পাশে 4 জোড়া বিশেষ ধরনের গহ্বর থাকে, তাকে সাইনাস বলে। ওই সাইনাসটা নরমালি কি বায়ুপূর্ণ অবস্থায় থাকে। যদি বায়ুর জায়গায় তরলপূর্ণ হয়ে যায়, তরলপূর্ণ হয়ে গেলে সেই তরলের সাথে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক জাতীয় পদার্থগুলা চলে যায়, যার ফলে ওই ঝিল্লিতে একটা কি হয়? প্রদাহের সৃষ্টি হয়। একটা প্রদাহের সৃষ্টি হয় বা একটা ইনফেকশনের টাইপের জিনিস হয়ে যায়। তখনই কি হয়? সেটাকে আমরা বলবো সাইনোসাইটিস। সাইনোসাইটিস হলো রোগের নাম, আর সাইনাস হলো বিশেষ ধরনের গহ্বরটা। ঠিক আছে? তো এই যে সাইনোসাইটিস যেটা আছে, এটা 4 ধরনের সাইনোসাইটিস আমরা, আহ, 4 জোড়া সাইনাস বা সাইনাস রয়েছে মানুষের দেহে। তো সাইনাস যে 4 জোড়া বললাম না, 4 জোড়া সাইনাস আছে। তো 4 জোড়া সাইনাসের মধ্যে যে দেখো, 4 জোড়া মানে প্রতি 1 জোড়া হলে একটা নাম। তো 4 জোড়া সাইনাসের প্রত্যেকটার নাম আছে। একটা হলো ম্যাক্সিলারি সাইনাস। ম্যাক্সিলারি কি? যে দাঁতের দিকের, এটাকে আমরা ম্যাক্সিলা বলি। ফ্রন্টাল মানে তোমার কপালের এখানে। অ্যাথোময়েডাল মানে তোমার হলো তোমার দু চোখের মাঝখানে বা পিছনে ব্যথা, এটা। আর স্ফেনোডাল মানে হলো তোমার কি? চোখের পিছনে। এগুলা তো আমার বিভিন্ন পড়বো, আর তোমাদের সেকেন্ড পেপারে 7ম অধ্যায়ে এগুলো আছে, যে ম্যাক্সিলারি কোনটা, ফ্রন্টাল কোনটা, অ্যাথোময়েডাল কোনটা, স্ফেনোডাল কোনটা, এগুলো আমরা কোথায় পড়বো? কিসের জন্য আমরা ইয়াতে পড়বো, মানে তোমার কি জানি, 7 চ্যাপ্টারে পড়বো আমরা। তো এখানে দেখবা ম্যাক্সিলারি সাইনাস হলে কি কি প্রদাহ হয়। তোমার গালে ব্যথা, দাঁত ব্যথা, মাথা ব্যথা, এগুলো হয়। ফ্রন্টাল সাইনাস হলো তোমার ফ্রন্টাল সাইনাস চোখের উপরে অবস্থিত, মানে কপালে ব্যথা হয়। অ্যাথোময়েডাল সাইনাস হলে দুই চোখের মাঝখানে বা পিছনে ব্যথা হয়, মাথা ব্যথা হয়। স্পেনোইডাল সাইনাস হলে কি হয়? চোখের পিছনে বা মাথায় চূড়ান্ত ব্যথা ও চাপ হয়। এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা। তো এই ইয়াটা 2 ধরনের, সাইনোসাইটিস 2 ধরনের, ঠিক আছে? তো সাইনোসাইটিস 2 ধরনের আমরা, আমরা 2 ধরনের সাইনোসাইটিস একটু দেখবো আমরা। দেখো, সাইনোসাইটিস 2 ধরনের, নরমালি 2 ধরনের সাইনোসাইটিস দেখা যায়। একটা হলো তোমার কি? অ্যাকুইট সাইনোসাইটিস, মানে এটা যদি অল্প দিনের থাকে, 4 থেকে 8 সপ্তাহ যদি থাকে, তখন তাকে অ্যাকুইট সাইনোসাইটিস বলি। আর 8 সপ্তাহ বা তার বেশি থাকলে তখন তাকে আমরা ক্রনিক সাইনোসাইটিস বলি। তো সাইনোসাইটিস শিকার বা কি কারণে সাইনোসাইটিস হয়, এগুলা দেখবা। ঠান্ডা লেগে যদি অনেকদিন থাকে, অ্যালার্জির মতো হয়ে যায়। নাকে যদি কোনো মাংসপিণ্ড হয়, তাহলে কি নাকটা অনেকটা ভরাট মনে হয়, তখন তোমার তরলটা জমা থাকে। ঠিক আছে? তারপর হলো তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা কম হইলে, তারপর হলো নাকের ভিতর যে তরলের যে ইয়াটা আছে, পরিবহনটা আছে, সেটা যদি কোনো কারণে বাধা পায়, তারপর হলো কোনো ধুলাবালিতে থাকলে, ফোবিয়া থাকলে, তারপর সিস্টিক ফাইব্রোসিস মানে ফুসফুসে কোনো সমস্যা থাকলে, এই ধরনের রোগগুলো একটু বেশি হয়। লক্ষণগুলো পড়বা: দুর্গন্ধ নিঃশ্বাস, ঘ্রাণ শক্তিহীনতা, রাতে তীব্র কাশি, ক্লান্তি, অবসান, এগুলো এগুলো যদি হয়, তাহলে আমরা এগুলো। তারপরে বিভিন্ন অ্যাকুইট সাইনোসাইটিসের লক্ষণ এটা। আর ক্রনিক সাইনোসাইটিস মানে অবস্থা খারাপ, অবস্থা খুবই খারাপ, মানে খুব বেশি দিন আছে। শিশুদের এটা খুব বেশি হয়। লক্ষণগুলো পড়বা, কি কি ধরনের জটিলতা থাকে এগুলো পড়বা। এগুলো আর বোঝানোর মতো কিছু নাই, তোমরা লাইন বাই লাইন পড়ে যাবে আর কি। আসে পরীক্ষা আসে লক্ষণ, প্রতিকার। প্রতিকার কিভাবে করবা? তুমি একটু স্যাঁতসেঁতে পরিবেশে থাকবা না, একটু ইয়া করে রাখবা। কিভাবে করা হয়, এই যে দেখো, তুমি গরম ভাব নিতে হবে, তারপর তোমার হলো ন্যাসাল স্প্রে করতে হবে, অক্সিজেন নিতে হবে, এই জিনিসগুলো, এগুলো একটু তোমরা এখানে এগুলা দেখবা। তুমি এখান থেকে তোমার এই যে বিভিন্ন প্রতিকার কিভাবে হয়, ওষুধ প্রয়োগ, ওষুধ নরমালি প্রয়োগ করা হয় না, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ তোমার নেওয়া যাবে না। কি কি ধরনের ওষুধ? অ্যান্টিবায়োটিক নিতে হয় অবশ্যই, ডাক্তারের পরামর্শ ছাড়া। যদি তোমার শিশুদের 2-3 সপ্তাহে না কমে, 102 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর উঠা যায়, তখন তোমার ওষুধটা নেওয়াই লাগে। ঠিক আছে? কিভাবে প্রতিরোধ করবা? ভালো খাবার খাইতে হবে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে, এইসব জিনিসই। সব জায়গায় সেম জিনিসই কথা। তোমার ধুলাবালি এড়ায় চলতে হবে, অবশ্যই স্মোকিং করা যাবে না। এগুলো একটু ইয়া করবে, এগুলাই, আর কিছুই না। তোমার নতুন কোনো কিছু না। আচ্ছা, আরেকটা জিনিস করতে চাই, সেটা হলো ওটিটিস মিডিয়া। আচ্ছা, সাইনোসাইটিস হলো নাকের সমস্যা, ওটিটিস মিডিয়া হলো কানের সমস্যা। যদি কানের মধ্যে কোনো সংক্রমণ ঘটে, তাকে আমরা কি বলি? ওটিটিস মিডিয়া বলি। ঠিক আছে? তো ওটিটিস মিডিয়া সম্পর্কে একটু বলি আমি, তেমন বেশি কিছু না এটা। ওটিটিস মিডিয়া, ওটিটিস মিডিয়াটা কি? আহ, নাক ও কানের মধ্যে, নাক ও কানের মধ্যে একটা সংযোগ নালী থাকে। এই যে নাক ও কানের মধ্যে একটা
সংযোগ নালী থাকে, যেটাকে বলা হয় কি ইউস্টেশিয়ান নালী। নাক এবং কানের মধ্যে একটা সংযোগ থাকে, একটা নালীর মাধ্যমে সংযোগ থাকে। ওই সংযোগটা কি ইউস্টেশিয়ান নালী। ওই নালী দিয়ে তরল পদার্থ যাতায়াত করে, তোমার কানের মধ্যে যে তরল পদার্থ এটা যাতায়াত করে। কোনো কারণে যদি তরলে পরিপূর্ণ হয়ে যায় বা কোনো কিছু জমা হয়ে যায়, তাহলে তরলটা ওইখানে আটকা পড়ে যায়। ওইখানে আটকা পড়ে গেলে কি তরলের সাথে তোমার বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া থাকবে। ওই ইউস্টেশিয়ান নালীতে এগুলো আটকা পড়ে যাওয়ার কারণে কি ওইখানে একটা ইনফেকশন হয় বা প্রদাহ হয়। যেই প্রদাহটাকে বলা হয় কি ওটিটিস মিডিয়া। তো ওটিটিস মিডিয়া দুই ধরনের, একটা হলো অ্যাকিউট, একটা হলো ক্রনিক। অ্যাকিউট হলো অল্প কয়েকদিনে যাবে, আর ক্রনিক হলো দীর্ঘস্থায়ী থাকবে। তো অ্যাকিউটটাকে তীব্র কর্ণপ্রদাহ বলে, আর ক্রনিকটাকে তরল জমাট কর্ণপ্রদাহ বলে। এটা বলি আমি একটু। অ্যাকিউটটাকে কি হয়, ইউস্টেশন নালী ঠিক মতো কাজ করে না, মানে তোমার ওইখানে আটকা পড়ে যায়। আটকা পড়ে যাওয়ার কারণে কি হয়, ওইখানে তোমার ভাইরাস ব্যাকটেরিয়া জমা হয়ে যায়। যার কারণে কি হয়, তোমার কানের মধ্যে অনেক তোমার সমস্যা হইতে থাকে, সেখানে পুজে ভইরা যায়, প্রচন্ড ব্যথা হয়। তখন আমরা বলি অ্যাকিউটিক মিডিয়া, মানে তখনও তেমন কিছু হয় নাই। আর ক্রনিকটা হইলো তোমার, যদি তোমার 4-5 সপ্তাহ তোমার এটা ঠিক হইতেছে না, তখন কি হবে, তখন এমন একটা অবস্থা হবে যে তোমার কানের মধ্যে কোনো শব্দ তরঙ্গ সৃষ্টি হয় না, যার কারণে তুমি কিছুই শুনতে পাও না। তোমার কানে যে কি হইতেছে বা কি বা কোনো কিছু হইতেছে কিছুই শুনতে পাইতেছো না, একদম প্রবলেমটা অনেক বাইরে গেছে। তখন তাকে আমরা বলি কি তরল জমাট হইয়া, তরল জমাট হয়েছিল, ওইটার কারণে অ্যাকিউট তো হইছে। আরো যদি অনেকদিন জমা থাকে তখন কি হয়, তরলটা আঠার মতো হয়ে যায়, ঘন আঠার মতো হয়ে যায়। তখন সেটাকে আমরা বলি তরল জমাট ওটিটিস মিডিয়া বা ক্রনিক ওটিটিস মিডিয়া। আরেক ধরনের ওটিটিস মিডিয়া আছে, সেটা হলো পুঁজ নির্গমন ক্রনিক ওটিটিস মিডিয়া। এটা হলো কি হয়, জমা হইতে হইতে মানে অনেকদিন ধরে জমা থাকার কারণে কানের পর্দাটা ফুটা হয়ে যায়। কানের পর্দাটা ফুটা হয়ে গেলে ওই ফুটা দিয়ে পুঁজ বের হয়ে আসে, পুঁজ গড়ায় গড়ায় পড়ে। তখন আমরা তাকে বলি পুঁজ নির্গমন ক্রনিক ওটিটিস মিডিয়া। এটা মানে তোমার একদম শেষ পর্যায়ে চলে গেছে। তো এটা আগে থেকে করতে হবে। লক্ষণগুলো এখানে দেখবা, প্রচন্ড ব্যথা কানের মধ্যে। বাচ্চাদের দেখা যায় কি অনেক কান্নাকাটি করতেছে, অনেক করতেছে। তো এগুলো একটু দেখবে, এখান থেকে করবে, এগুলা পড়বা, প্রতিকার লক্ষণ এগুলো একটু দেখবা। এগুলো তোমরা নিজেরাই পড়লে ভালো করবা। প্রতিকার কি, ধূমপান এড়ায় চলবে, এই সেই হ্যান ত্যান, এগুলোই, আর কিছু না। ঠিক আছে, জাস্ট জিনিসটা একটু করবা। আরেকটা হলো আছে ফুসফুস। একটা হলো ধূমপায়ীদের ফুসফুস আর অধূমপায়ীদের ফুসফুস। এটা একটু দুইটার মধ্যে পার্থক্য করতে পারো, তেমন কিছু না। ধূমপান করলে কি হয়, ধূমপায়ীদের ফুসফুসটা রঞ্জিত আর ছাপযুক্ত মনে হয়। মানে এই যে দেখো, মানে এক্সরেটা, তোমার বুকের এক্সরেটা, এটা হলো বুকের এক্সরে, চেস্টের এক্সরে। এই যে ধূমপায়ীদের ফুসফুসটা দেখো অনেকটা রঞ্জিত, মানে অনেক সাদা সাদা অংশ দেখা যায়। আর অধূমপায়ীদের ফুসফুস দেখো ওটা কালো আকারে আসছে। ঠিক আছে, এরকম আর কি, এক্সরেটা একদম কালো আকারে আসছে। ওকে, আচ্ছা। নেক্সট যেটা দেখো, তারপরে হলো এটা গেল। আর হলো ধূমপায়ীদের ফুসফুসে অ্যালভিওলাইটা অনেক কমে যায়। অ্যালভিওলাই কিন্তু তোমার অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হলো তোমার আহ, বায়ুটা অনেক সময় ধরে রাখে। ওটা অনেক কমে যায়, যার কারণে তোমার নিঃশ্বাসে কষ্ট হয়। ধূমপান করলে নিঃশ্বাসে কষ্ট হয়, এরকম শুনছো। কেন কষ্ট হয়, অ্যালভিওলাইটা অনেক কমে যায়। ওইখানে অ্যালভিওলার পরিমাণটা অনেক কমে যাওয়ার কারণে তোমার কি হয়, তুমি ওই নিঃশ্বাসে কষ্ট হয়। আরেকটা হলো তোমার কি, এই ফুসফুসের গায়ের মধ্যে অনেক সিলিয়া থাকে। সিলিয়াটা কি, মানে তোমার একটু মানে টাইপের, মানে থাকে না, ওই যে তোমার আহ খাড়া খাড়া মানে চুল টাইপের জিনিসগুলো। তো কি করে ওগুলা, তোমার রোগ জীবাণু ধরে রাখে। ওগুলোর কাজ হলো রোগ জীবাণু ধরে রাখা। ধূমপান করলে ওগুলার পরিমাণ অনেক কমে যায়, যার কারণে রোগ জীবাণু ধরে রাখতে পারে না। যার কারণে তোমার কি হয়, প্রচুর পরিমাণে তোমার ইনফেকশন হয়, তোমার কি অনেক মানে একটা যে কোনো একটা প্রবলেম হয়ে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা। আরেকটা হলো তোমার আহ তোমার এটা দেখো কি হয়, তোমার এক্সরেটার কাজটা কি, তুমি যখন এক্সরে রশ্মিটা ফেলো তখন কি হয়, মাংসের ভিতরটা চলে যায়, হাড়ের মধ্যে দিয়ে যাইতে পারে না, এর জন্য হাড়ের একটা ছবি তুমি পাও। ধূমপায়ীদের ফুসফুসে দেখা যায় হাড়ের ছবি তো পাওয়াই, তার সাথে অনেক খালি আবরণ আছে। এটার কারণটা কি, ধূমপান করলে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ তোমার বুকের মধ্যে জমা হয়ে যায়। জমা হয়ে যাওয়ার কারণে কি হয়, ওই রাসায়নিক পদার্থগুলো হাড়ের মতো কাজ করে, যার কারণে ওগুলাকে এক্সরে ভেদ করতে পারে না। ওগুলার একটা ইমেজ পাওয়া যায়। এই যে দেখো, তুমি অধূমপায়ীদের দেখো কি সুন্দর ফ্রেশ একটা ইমেজ পাইছো, আর ধূমপায়ীদের দেখো কোনো হাড়ের কোনো নির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই, যেখানে খুশি সেখানে হাড় দেখা যাইতেছে, মানে এখানে রাসায়নিক পদার্থ জমা হয়েছে। আচ্ছা, আরো কিছু জিনিস দেখা যায়। এই যে দেখো, অধূমপায়ীদের এক্সরেটা কি কালো বর্ণের, আর ধূমপায়ীদের এক্সরেটা কি মোটামুটি একটা সাদা বর্ণের পাওয়া যায়। এগুলা
আর হইলো ধূমপায়ী ব্যক্তিদের ফুসফুসে পানি জমা হয়ে যায়। তোমার ধূমপায়ীদের অনেক সময় ডায়াফ্রামের যেটা সেটা নিচু হয়ে যায়, মানে ডায়াফ্রামটা কি আমাদের শ্বাস প্রশ্বাসে কাজে লাগছিল, ওইটাই অকেজো হয়ে যায়, যাতে নিঃশ্বাসটা নিতে পারে না। এরকম কিছু তুলনা বা তোমরা এক্সরে তুলনা, তোমার একজন ডাক্তার এক্সরে করে কিভাবে সহজে এটা নির্ণয় করতে পারে যে কোনটা ধূমপায়ীদের কোনটা অধূমপায়ীদের, এটা তোমার এক্সরে করলেই বোঝা যায়। ঠিক আছে, অনেক পার্থক্য দেখা যায়, তোমার এক্সরে দেখলেই বোঝা যায় যে কে ধূমপান করে কে ধূমপান করে না, এরকম আর কি। তো তোমাদের দেখো আজকে আমি পড়াইলাম, মানে এই অধ্যায়টাতে আর তেমন কিছু পড়ার নেই। একটা আছে কৃত্রিম শ্বাস প্রশ্বাস, নিজের একটু পড়ি ওইটা, ওইটা আমার পড়ার নেই। যে কৃত্রিম শ্বাস প্রশ্বাস হলে একজন ধরো পানিতে ডুবে গেছে, তারপর মুখের মধ্যে শ্বাস প্রশ্বাস দেওয়া হয়, মুখের মধ্যে চাপ দেওয়া হয়, এইসব জিনিসগুলো এখানে ছবি দিয়ে দেখাইছে, ওগুলো আমি আর দেখাইলাম না, ওগুলো তো দেখানোর মতো তেমন কিছু নেই। ঠিক আছে, তো আমরা আজকে যেটা পড়লাম, আমাদের আজকের থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আজকে যেগুলো পড়ছি ওইখান থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। গ্যাসীয় পরিবহন আর হলো দুইটার প্রবলেম আমরা পড়ছি, একটা হলো ওটিটিস মিডিয়া আর একটা কি সাইনোসাইটিস। এই দুটো প্রবলেম থেকে ইনশাআল্লাহ মনে হয় একটা প্রবলেম আসবে, বা গ্যাসীয় পরিবহন আসবে। গ্যাসীয় পরিবহনটা বেশি ইম্পর্টেন্ট। গ্যাসীয় পরিবহন, কার্বন ডাই অক্সাইড পরিবহন, অক্সিজেন পরিবহন, এই দুটো পরিবহন কি খুব বেশি ইম্পর্টেন্ট। আহ এগুলো তোমরা পড়বা, নিজেরা নিজেরা পড়বা। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই করবা, মানে জিজ্ঞেস করবা যে কোনটায় কি প্রবলেম হয়েছে। ঠিক আছে, এগুলো পড়বা। আচ্ছা, তোমরা একটু আমাকে জানাবা যে কোনো প্রবলেম থাকলে এরপর জিজ্ঞেস করো। আর যদি আমরা একটু জানাবা যে এরপর কি আমরা সেকেন্ড পেপারে থাকবো নাকি ফার্স্ট পেপারে যাবো, বা কখন কোনটায় থাকবে একটু জানাই আমাকে। যেহেতু আমি বায়োলজি এখনো তোমাদের কোনোদিনও ফার্স্ট পেপার পড়াইনি। ঠিক আছে, তো যদি ফার্স্ট পেপার পড়ানোর দরকার পড়ে বইলো, আর নাহলে আমরা সেকেন্ড পেপারে কন্টিনিউ করবো। এরপর আমাদের আছে বিজ্ঞ রেচন, যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা আমরা করবো। ঠিক আছে, রেচনের অংশটা আছে সিক্স চ্যাপ্টারে, ওইটা আমরা শুরু করবো। আর নাইলে যদি ফার্স্ট পেপার বলো ফার্স্ট পেপারে যাবো।